আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সৌন্দর্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান, ইতিবাচক কাজে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান। বরিশাল বিভাগে বড় জয় উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরার সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। নতুন সরকারের সামনে দুর্বল আর্থিক খাত টেনে তোলার চ্যালেঞ্জ, সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন দুই দলের দুই নেতাই। জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে তারা সরকারের অংশ হবে না, বিরোধী দলে থেকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এনসিপিও। এছাড়া আলোচনায় নির্বাচন পরবর্তী সহিংসতা সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে। বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যথাযথ ব্যবস্থা নেওয়ার। দেশের মাটিতে পা রেখেই পুরনো রাজনীতির প্রথা ভেঙে নতুন রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর জামায়াতের আমিরের সাথে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎই যেন দিচ্ছে পরিবর্তনের সেই বার্তা। রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছাতেই তারেক রহমানকে স্বাগত জানান জামায়াতের আমির। এ সময় পাশে ছিলেন দুদলের জ্যেষ্ঠ নেতারা। ঘণ্টাখানেকের বৈঠকের বিষয়ের পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উঠে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয়। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন, একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। জামায়াত আমিরের সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান এনসিপির নেতারা। সাক্ষাতে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। পরে গণমাধ্যমকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বৈঠকে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিষয়েও কথা হয় দুই নেতার মধ্যে। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে থাকতে পারবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, কিন্তু সেটি প্রস্তুত করতে লেগে যেতে পারে মাসখানেক। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি।
প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। বরিশাল বিভাগের 21 আসনের 18টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামের প্রাপ্তি মাত্র 2টি আসন, আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে 11টি আসন পায় দলটি। 2001 সালে বেড়ে দাঁড়ায় 17-তে। 2008 সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের 21 আসনের মধ্যে 16টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা 18। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানের বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। 21 আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে 11 দলীয় জোট প্রার্থীরা। পিরোজপুর 1-এ বিজয়ী হয়েছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। তবে পিরোজপুর 3 আসনে হেরেছেন শামীম সাইদি। এককভাবে 258টি আসনে প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা 1-এ জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি দায়িত্ব নিয়েই দুর্বল আর্থিক খাত টেনে তোলা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে নিতে হবে চলমান সংস্কার কার্যক্রম। মনোযোগ দিতে হবে পাহাড় সমান খেলাপি ঋণ ব্যবস্থাপনায়। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে পুঁজিবাজারকে। এ খাতের টেকসই উন্নয়নে নতুন সরকারকে কঠোরভাবে সংস্কারে জোর দিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। পতিত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে আর্থিক খাতে। লুটপাটে খাদের কিনারে পড়ে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ভঙ্গুর অবস্থা থেকে আর্থিক খাত টেনে তোলার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ব্যাংক। এ কাজে খানিকটা সফল হলেও টেকসই সংস্কার সম্ভব হয়নি। দুর্বল 5টি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হলেও সেটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। 6টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করা যায়নি। এর বাইরে আরও কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে যারা টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। এমন বাস্তবতায় মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দায়িত্ব নিয়েই দুর্বল আর্থিক খাত টেনে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। এই এনপিএল কিভাবে ম্যানেজ করা হবে, যেটা 36% হয়ে গেছে, আরও সামনে বাড়তে পারে। আরও তো সিক ব্যাংক আছে যেগুলো চলবে না, এনবিএফআই আরও আছে, সেগুলোকে কিভাবে একটা যৌক্তিক সমাধানে আনা যাবে। রেগুলেটরের স্বাধীনতা, ব্যাংকিং কর্পোরেট গভর্নেন্স, সেগুলোর জন্য আইনি সুরক্ষা বা সংস্কার সেগুলো রয়ে গেছে। সুতরাং সেইখানে একটা বড় অর্থনৈতিক সুশাসনের একটা বড় কাজ বাকি।